ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে পার্সোনাল ইয়ার চেঞ্জ হবে। থেকে 9 এই বছরটা কিরকম যাবে সবার? তো সূর্যের বছরে 5 লাখ লোকেরই কি ভালো যাবে? উত্তর হবে না। বুধবার আর শুক্রবার করে আপনার বাড়ির টয়লেটের যে কোমোটের সিটটা আছে সেটা আপনি নিজে হাতে স্টার্ট করুন ক্লিন করা, এবং সেটা সপ্তাহে 2 দিন করতে হবে। ঠিক আছে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে আপনি যদি টয়লেট ক্লিনিং স্টার্ট করেন, আপনার রাহু আপনার কন্ট্রোলে থাকবে, আপনার বাথরুম যত ক্লিন রাখবেন জল থাকবে না এবং স্মেল গুড বেরোবে। দেখবেন আপনার 4 বছর খুব একটা সমস্যা দেবে না। রাগটাকে কন্ট্রোল করতে, ইগোটাকে রিডিউস করতে, ইমোশানটাকে রিডিউস করতে, কারণ এই বছর আপনাদের ইগো, অ্যাঙ্গার এবং ইমোশান ইনক্রিজ হয়। আপনাদের একটু ইগোটাকে কন্ট্রোল করতে হবে, আপনার পার্টনারের ইমোশানটাকে বুঝতে হবে। আপনি মেল হিসাবে শুনুন বা ফিমেল হিসাবে শুনুন, দুজনের ক্ষেত্রেই বলছি, একটু ইমোশানটাকে কন্ট্রোল করতে হবে, পরের ফিলিংসটাকে বুঝতে হবে, একটু রিয়ালাইজ করতে হবে যে সে কি বলতে চাইছে। 2কে আমরা সব থেকে নিউমোলজিতে ডিজাস্টার ইয়ার বলে ক্যালকুলেট করি। টাকা নষ্ট হয়ে যাওয়া, টাকা ধার দিলে আপনার টাকা ফেরত না পাওয়া, ক্রেডিট কার্ডের এক্সেসিভ ইউজ করে সেই ক্রেডিট কার্ডের বিল রিপেমেন্ট না করতে পেরে ক্রেডিট কার্ডের বা লোনের ট্র্যাপে করে আপনার সর্বশান্তও হতে পারে, এবং হঠাৎ করে আপনার জব চলে যেতে পারে, সাডেন ম্যানারে আপনার উইদাউট নোটিসে স্যাক হয়ে যেতে পারে, বা আপনাকে অফিস থেকে হয়তো হঠাৎ করে সকালবেলা মর্নিংয়ে গেলেন ক্লিন চিট ধরে। তো এটা পার্সোনাল ইয়ার 2 এর জন্য ভালো বছর নয়। যাদের ভিসা হচ্ছিল না, পাসপোর্ট হচ্ছিল না, বিদেশে যাওয়ার কথা, এডুকেশন পারপাস, তাদের এবছর ভিসা পাসপোর্ট হবে এবং এডুকেশন পারপাসে তাদের কিন্তু চান্স পাবে। এটা অনেক সময় আপনাকে গেনও দিতে পারে, লসও দিতে পারে। এটা আনপ্রেডিক্টেবল ইয়ার হিসাবে আমরা ট্রিট করি, যারা নিউমোলজিস্ট আছি আমরা, তারা 4কে আনপ্রেডিক্টেবল ইয়ার হিসেবে ট্রিট করি, কারণ নিউমোলজির 2টো নম্বরকে আমরা ব্রেস নাম্বার বলি, একটা 5 একটা 6। বিয়ে যাদের হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল, বহু বছর ধরে চেষ্টা করছিল, বিয়ে হয়নি, তাদের 6-এর পার্সোনাল ইয়ারে তাদের কিন্তু বিয়ে হবে। নিউমেরোলজি, সংখ্যা তত্ত্ব মানুষের ভাগ্যকে কিভাবে ফেরাতে পারে, মানুষের ভাগ্যের সাথে সংখ্যা এবং আপনার নাম কতটা অধোপতভাবে জড়িয়ে রয়েছে, এবং এই সংখ্যা আর নাম আপনাকে ভাগ্যের শিখরে কি করে নিয়ে যেতে পারে, এই সব কিছু আলোচনা হয়েছে আমাদের এই এপিসোডে। সুজিত বাবু একজন সংখ্যাতত্ত্ববিদ এবং লাল কিতাবের এক্সপার্ট। লাল কিতাব নিয়েও আমরা অনেকটা কথা বলেছি। পুরোটা দেখবেন স্কিপ না করে। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফর ফার্দার নোটিফিকেশন। থ্যাংক ইউ। সুজিত বাবু, নমস্কার। নমস্কার। কেমন আছেন? আমি খুব ভালো আছি। অনেক ঠান্ডা পড়েছে, তার মধ্যে আপনি এসছেন না আমাদের কাছে। ঠান্ডার মধ্যে কি, এখন তো শৈত্যপ্রবাহ চলছে, মনে হচ্ছে যেন এটা দার্জিলিং। বেশ। আপনি একাধারে নিউমেরোলজিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, সংখ্যা নিয়ে কাজ করেন, প্লাস আপনি লাল কিতাব নিয়ে কাজ করেন। আমরা প্রথমে সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলি, তারপর আস্তে আস্তে আমরা লাল কিতাবে আসবো। ঠিক আছে। ঠিক আছে? প্রথম কথা, সংখ্যাতত্ত্বের মধ্যে নামটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম বদলালে আমি অনেকজন কিছু রিলস দেখছিলাম, অনেক সেলিব্রিটি রয়েছে, যেমন ঋত্বিক রোশন আমি বলতে পারি, নামের অক্ষর চেঞ্জ করছে। নাম বদলালে কি সত্যি ভাগ্য বদলায়? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করেছেন। নামের সাথে ভাগ্যের কানেকশান কতটা আছে একটা উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। ধরুন, আপনার নামের স্পেলিং যদি চলে আসে 248 এই টোটালে, সেই ক্ষেত্রে আপনার অবস্ট্রাকশন বেরিয়ার লাইফে লাগাতার হতেই থাকবে। এইবার অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে ড্রাইভার এবং কন্ডাক্টরকে অ্যালাইন না করে তার নামের স্পেলিং রয়ে গেছে। ধরুন, কারোর ড্রাইভার 1 আর তার নামের টোটাল করলে, চ্যালেডিয়ান মেথডে টোটাল করলে টোটালে আসছে 8। তার মানে কি 1 এর সাথে 8 এর নিউমেরোলজিক্যাল অ্যাসপেক্টে একটা অ্যান্টি কানেকশন রয়েছে, আর এই অ্যান্টি কানেকশনের জন্য
লাইফে ডেভেলপমেন্ট প্রসপারিটি তার ব্লকড হবে। সে যদি নামের স্পেলিংটাকে যদি তার লসুগ্রিড করে মিসিং নাম্বার বার করে যদি সেই ট্রান্সফরমেশনে দিতে পারে, তাহলে তার অ্যাচিভমেন্ট অফ সাকসেস রেশিও কিন্তু হাইক পাবে। আমি এখানে অনেকগুলো ডিফিকাল্ট টার্মস আপনি ইউজ করলেন। আমাকে আগে বলুন ড্রাইভার কি, কন্ডাক্টর কি? আচ্ছা, ড্রাইভার হচ্ছে যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেইটা ধরুন ড্রাইভার। ধরুন কেউ 2 তারিখ জন্মগ্রহণ করলো, 20 তারিখ জন্মগ্রহণ করলো, 29 তারিখ জন্মগ্রহণ করলো, তাহলে তার ড্রাইভার হচ্ছে 2। কেউ 1 তারিখ জন্ম করলো, কেউ 10 তারিখ জন্মগ্রহণ করলো, কেউ 19 তারিখ জন্মগ্রহণ করলো, আর কেউ 28 তারিখ জন্মগ্রহণ করলো, তার ড্রাইভার হচ্ছে 1। ওকে, আমরা সবসময় 1 টু টোটালটা আপনি 9 এর করছেন। মধ্যে জিনিসটাকে মানে নিয়ে আসি, একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি। সংখ্যাটা যতই বড় হোক সেটাকে 1 টু 9 এর সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি। ড্রাইভার বেশ। হচ্ছে এইটা। বেশ। আর কন্ডাক্টর নাম্বার হচ্ছে ড্রাইভার প্লাস মান্থ প্লাস মানে আপনার বার্থ ইয়ার। ধরুন কারুর জন্ম 2/7/1981 সালে, তো 2/7/1981 সালে যদি জন্ম হয়, যদি 2/7/1981 সালে জন্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে ড্রাইভার হলো 2, এবার মান্থ হচ্ছে কত 7, তাহলে 2 আর সাথে যোগ করলে কত হচ্ছে 9, বেশ। আর 1981-কে যোগ করলে হচ্ছে 1 + 9 + 8 + 1 করলে হচ্ছে 10, 18, 19। 19কে আমি বলেছি সবসময় সিঙ্গেল ডিজিটে আনতে, তাহলে 19 মানে 19, 19কে সিঙ্গেল ডিজিটে আনা মানে 1 + 9 = 10, 10কে সিঙ্গেল ডিজিটে আনা মানে 1। ইয়েস। তাহলে আপনার ডেট হলো 2, মাস হলো 7, আর 1981 যোগ করে হলো 1। তাহলে কত হচ্ছে 2 + 7 + 1, টোটালে হলো 10, হয়ে গেল 1। তার মানে আপনি ক্লিয়ার বুঝতে পারলেন যে ড্রাইভার হলো 2 আর এই জাতকের কন্ডাক্টর নাম্বার হলো 1। বুঝতে পারলেন কিভাবে করে? ড্রাইভার প্লাস মান প্লাস বার্থ ইয়ার যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে কন্ডাক্টর হয়, আর ড্রাইভার তো আপনার প্রথমেই সিঙ্গেল ডিজিট করে নিতে হয়। এই হলো ড্রাইভার আর কন্ডাক্টরের বেসিক ফান্ডা। ঠিক আছে। তো সেইখানে আমি যদি ধরুন আমার নাম বিনোদ, এবার ধরুন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনে এইজটা পরে এসছে ওর কেরিয়ারে। তো সেখানে এইজটা কি ফ্যাক্টর? এইচ এর যে নাম্বারটা, সেই নাম্বারটা তার ডেট অফ বার্থের ড্রাইভারের সাথে অ্যালাইন হয়েছে বলে এইচকে অ্যাডিশনালি ইম্পোজ করা হয়েছে। ঠিক আছে? এবার এই ধরুন এইচ না দিয়ে ধরুন ঋত্বিক রোশনের আই দিয়েও ব্যালেন্স করা যেত, কিন্তু ধরুন আই ইম্পোজ করলে হয়তো সেই নাম্বারটা ড্রিভেন আউট হতো না বা বেরোতো না, ফাইনাল ডেস্টিনি হতো না, যে নাম্বারে তার গুড লাকটা অ্যাচিভমেন্ট পাবে বা আচ্ছা। গুড লাকটা এনহান্সমেন্ট পাবে। তো সেই জন্য যে কোনো নামের ক্ষেত্রে সংখ্যাটা দেখবেন, আর কোন সংখ্যাটাকে অ্যাডিশনালি বসালে আমরা ডেভেলপমেন্ট পেতে পারি সেটাও দেখতে হয়। প্লাস এইচের মধ্যে দেখুন একটা প্যাটার্ন আছে সিরি, খেয়াল করুন। এইচটাকে আপনি সিম্বলিক ভাবুন, এইচ দুটো দাড়ি মধ্যিখানে একটা দাগ, তো তার মানেটা কি? যে কোনো একটা সিরি ইন্ডিকেশন করছে, মানে লাইফের মধ্যে একটা গিয়ার আপ হচ্ছে, আপলিফট হচ্ছে। তো এইচ এই জন্য অ্যাডিশনালি ইম্পোজ করা হয়েছে। ওকে। ঠিক তো আছে? তো ভাগ্য কিভাবে বদলায়? মানে যদি আমি কোনো নাম্বার ইম্পোজ করি, কি লজিক আছে? লজিক একটাই, ড্রাইভারের সাথে টোটাল নামের স্পেলিং যদি ব্যালেন্স হয় তাহলে লজিক আপনি মেলাতে পারবেন। আর যদি আপনার ড্রাইভার যদি 1 হলো, আপনার টোটাল নামের স্পেলিং 4-এ চলে আসলো, তো আপনার লাইফে হার্ডেল, স্ট্রাগল, ব্যারিয়ার কনস্ট্যান্ট থাকবে। এটা ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও বলুন, মানুষের ক্ষেত্রেও বলুন, ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রেই বলুন, যে কোনো কোম্পানির নামের ক্ষেত্রে বলুন। যেমন ধরুন বাটা, BATA, বাটা টোটাল করলে 8 আসে। ঠিক আছে? এবার বাটা কোম্পানিটা কি কোম্পানি? লেদার কোম্পানি, শুজ বানায়। তো জুতো যে কোম্পানি বানায় তার ডোমেনকে স্যাটার্ন। তো সেই ক্ষেত্রে আমরা কখনোই 5 বা 6 এ তাকে নিয়ে যেতে পারবো না। এই মিসকনসেপ্ট আছে যে 8 এ নিয়ে যাওয়া মানেই বেরিয়ার হয়ে যাওয়া। 8 কিন্তু স্যাটার্নের নাম্বার, আর 8 কিন্তু মানি ইন্ডিকেট করে, মানি দেয়। তো আমরা যখনই ড্রাইভার এবং কন্ডাক্টরকে অ্যালাইন করব, তখন সবসময় আমার মাথায় রাখতে হবে টাইপ অফ ক্যাটাগরিটা, টাইপ অফ বিজনেসটা। আমি কখনোই কোনো স্পা বা সেলুনের জন্য যদি নামকে ব্যালেন্স করি 8-এ নিয়ে যাব না। আমি কখনোই কোনো আয়রন ইন্ডাস্ট্রিকে যদি নামকে আমরা অ্যালাইন করি, তখন কিন্তু আমরা 5-এ বা 6-এ নিয়ে যাব না।
তো ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং, বিজনেস টাইপ অ্যাকর্ডিং, ক্যাটাগরি অ্যাকর্ডিং নামের স্পেলিংকে আমরা ফাইনালাইজড করি। বুঝলাম। আরেকটা জিনিস বলুন, জন্ম তারিখ ওটা তো আপনার নিউমোলজি রয়েছে, এবং আমরা যেটা বলছিলাম নাম, কোনটা বেশি শক্তিশালী নিউমোলজিতে? দেখুন, ডেট অফ বার্থ হচ্ছে আপনার হাতে নেই। আপনাকে ভগবান যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে আপনি সেই হিসাবেই পৃথিবীতে এসছেন। তো ড্রাইভার এবং কন্ডাক্টর আপনার ডোমেনে নয়, কিন্তু নামের স্পেলিংটা আপনি আফটার বার্থ ডিসাইড করেন। কারেক্ট, বিফোর বার্থ কিন্তু নাম ডিসাইড হয় না, কারেক্ট। কারণ আপনি জানেন না যে মেল বেবি বর্ন হবে না ফিমেল বেবি বর্ন হবে, আপনি তো জানেন না। তো যখন জানেন না তখন আগে থেকে আপনি একটা অ্যাজামশন করে 4-5টা নাম হয়তো ভেবে রাখতে পারেন। তো সব সময়ের জন্য ড্রাইভার এবং কন্ডাক্টরের রোল সব থেকে বেশি নামের থেকেও। নামকে আমরা অ্যাডিশনালি সাপোর্ট দিই একটা সিঁড়ি হিসাবে আপনার জীবনে কাজ করার জন্য। মানে আপনি চলছেন, আপনি ভালো গাইডেন্স পেয়েছেন, আপনার কেরিয়ারটা ভালো হচ্ছে। তো নামের স্পেলিংয়ের থেকেও বেসিক ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন আপনার জীবনে হাইক হবে না আপনার জীবনে স্ট্যাগনেন্ট হবে, সেটা আগে থেকে প্রি ডেস্টিনি তৈরি করা থাকে। বুঝলাম। আরেকটা জিনিস আছে নিউমোলজিতে, পার্সোনাল ইয়ার। পার্সোনাল এটা কি একটু বলবেন? ক্যালকুলেশনটা একটুখানি ডিফিকাল্ট। পার্সোনাল ইয়ার কিচ্ছু ডিফিকাল্ট নয়। আপনার ডেট অফ বার্থ কত? আমার 1987, 1987। ডেট কত? 9th 9th। মাস? অগস্ট। অগস্ট। অগস্ট মাস হচ্ছে মানে 8, আর 9 তারিখ হচ্ছে জন্ম। তাহলে 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 হয়। হুম 17। এবার আপনি কোন বছরের জন্য বলছেন? 2026-এর জন্য নিশ্চয়ই বলছেন। হুম 2026-এর জন্য বলছেন। বেশ। তো 2026-কে যোগ করলে 1 হয়। 2 + 0 + 2 + 6, 6 2 8 2 10, 1 10 = 1। আপনার দিন হলো 9, হ্যাঁ, আপনার মাস হলো 8, 8। তাহলে হচ্ছে কত? 9 আর 8 17, হুম আর 2026 মানে 1, 17 আর 1 18, 18 হলো। 18 হওয়া মানে কি হলো? 9 হলো। হ্যাঁ। এবার আপনার যেহেতু 9 তারিখ জন্ম হুম এবং পার্সোনাল ইয়ারও 9 এলো, হ্যাঁ। তা সেই ক্ষেত্রে আপনার আগামী 2026 ভালো। আচ্ছা, কি ঠিক করে? আছে? মঙ্গলের ডোমেনে আপনার জন্ম ঠিক এবং পার্সোনাল ইয়ারও আপনার মঙ্গল এসছে। ঠিক। তো সেই ক্ষেত্রে অ্যাগ্রেসিভনেসটা এই বছর একটু বেশি থাকবে, মাথা গরমের প্রবণতা একটু বেশি থাকবে, একটুতেই রিয়্যাক্ট করবেন, রিয়াকশন রেশিওটা একটু বাড়বে, একটু অ্যারোগেন্ট টাইপেরও হয়ে যেতে পারেন, কিন্তু টার্গেট ওরিয়েন্টেড হবে। 2026-এর রিচ বা গোল যেগুলো আছে সেগুলো আপনাকে টার্গেট ওরিয়েন্টেড হলে বেশি ভালো হবে। এইবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার 2026 ভালো যাবে না খারাপ যাবে সেটা তো পরের কথা, হুম। কিন্তু পার্সোনাল ইয়ার স্টার্ট কবে থেকে হয় সেটা কি জানা আছে? না। বছর তো পড়ে গেছে, এখনো কিন্তু নিউমোলজিক্যাল ইয়ার স্টার্ট হয়নি। আচ্ছা, 6th ফেব্রুয়ারি থেকে প্রত্যেক বছর নিউমোলজিক্যাল ইয়ার স্টার্ট হয়। এটা আলাদা হয়। এটা চ্যালিডিয়ান পদ্ধতিতে ফলো করি আমরা। দুটো পদ্ধতি আছে, একটা পিথাগোরিয়াস, একটা চ্যালিডিয়ান। তো আমরা চ্যালিডিয়ান পদ্ধতি ফলো করি এবং সেটা বেশি ফ্রুটফুল, রেজাল্ট ওরিয়েন্টেড হচ্ছে চ্যালিডিয়ান পদ্ধতিটা। এবং এই চ্যালিডিয়ান পদ্ধতিতে আপনি যখনই দেখবেন ক্যালকুলেশন করবেন তখন দেখবেন যে অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড হয় বেশ। এবং সেটা স্টার্ট হয় 6th ফেব্রুয়ারি প্রত্যেক বছর। এখনো কিন্তু নিউমোলজিক্যাল ইয়ার স্টার্ট হয়নি। দর্শকগণদের উদ্দেশ্যে বলি, তো যাদের পার্সোনাল ইয়ার আগের বছর যা ছিল এখনো সেটাই আছে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে পার্সোনাল ইয়ার চেঞ্জ হবে। তো এই মুহূর্তে কোনো চেঞ্জের অপশন নেই, এখনো দেরি আছে। আচ্ছা। তো এখনো আপনার পার্সোনাল ইয়ার রান করছে 8। তো আপনার 2025 ক্যালকুলেটিভ ভাবে সেরকম কিন্তু ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসেনি। ঠিক আছে? অনেক বেশি স্ট্রাগল ছিল, অনেক বেশি অফিস পলিটিক্সের শিকার হতে হয়েছে, অনেক বেশি অফিসের মধ্যে ইনক্রিমেন্টের সময় হয়তো আপনার ইনক্রিমেন্ট কম হয়েছে, অন্য লোকের বেশি হয়েছে। আপনি অন ক্যামেরায় রয়েছি, আপনি এগ্রি করবেন কিনা জানি না, ইয়েস আর নো যদি আপনি বলেন দেখবেন ঠিক। এটা হয়তো আপনার ক্ষেত্রে মিলবে। তার কারণ পার্সোনাল ইয়ার 8 কোনোদিনই ভালো আসে না এবং ড্রাইভার যেহেতু অ্যান্টি, শনি আর মঙ্গলের মধ্যে কোনোদিনও সুসম্পর্ক নেই, অ্যান্টি কানেকশন। তো আগের বছর যেমন স্ট্রাগল গেছে এই বছর কিন্তু ভালো আসছে এবং আপনার 2026ও ভালো যাবে, 2027ও ভালো যাবে। অ্যাডভান্স আর এক বছরের প্রেডিকশন করে দিলাম। বেশ। যেহেতু আপনি আমারটা নিয়ে বলছিলেন, আমি দর্শকদের জন্য এটা বলতে চাইবো যে 1 থেকে 9 এই বছরটা কিরকম যাবে সবার। আচ্ছা,
সবার ক্ষেত্রে একটাই কথা বলি, ধরুন 1 কোটি মানুষ রয়েছে পশ্চিমবঙ্গে, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি। এই 1 কোটি মানুষের মধ্যে ধরুন 50 লাখ লোকের ড্রাইভার ওয়ান আছে, সাপোজ ধরুন, বা 5 লাখ লোকের ধরুন ড্রাইভার ওয়ান আছে। তাহলে এমন কোশ্চেন তো আসতেই পারে যে 5 লাখ লোকেরই কি তাহলে, যেহেতু এবছর সূর্যের বছর, তাহলে 5 লাখ লোকেরই কি ভালো যাবে? যাবে সূর্যের না। বছর বলতে 2026 সূর্যের বছর। 2026 সূর্যের বছর, আচ্ছা 2026কে যোগ করলে ওয়ান হচ্ছে, ওয়ান বেশ। ইন্ডিকেট সান। তো সান মানেই হচ্ছে আপনার সূর্যের বছর। তো সূর্যের বছরে 5 লাখ লোকেরই কি ভালো যাবে? উত্তর হবে না। কেন? এইখানেই পার্সোনাল ইয়ার চলে আসে, যেখান থেকে আমরা স্যাগ্রিগেট করি কার কতটা ভালো যাবে আর কার কিভাবে চলতে হবে। এই স্যাগ্রিগেশনটা এই পার্সোনাল ইয়ার থেকে স্টার্ট হয়। আমি একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করব। কিছু অ্যাস্ট্রোলজার বা নিউমোলজিস্ট বলে যে শুধুমাত্র ডেট অফ বার্থ, মানে আমি ধরুন 18 বা 27 বা 29 এরকম জন্মেছি, তো ওটাকে যোগ করে 9 আসছে। আপনি বলছেন পার্সোনাল ইয়ার, কোনটা বেসিক্যালি কার্যকর হয় সব থেকে? 100% অথেন্টিকেট এবং ফ্রুটফুল রেজাল্ট যেটা ড্রিভেন আউট হয়, সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার। যদি আপনি পার্সোনাল ইয়ারই না জানেন, আর আপনি ড্রাইভার কন্ট্রাক্টরের খেলাটাই বুঝবেন না, খেলাটা তো এইখানে যে ক্যালকুলেশনের যে আমাদের মেন ফান্ডা, সেটা কিন্তু পার্সোনাল ইয়ার থেকে আমরা মানে পাই। আমরা রিভিল কোথা থেকে করি, কার কি যাবে, কার কিভাবে যাবে, নিউমোলজিক্যাল রিভিল কিন্তু পার্সোনাল ইয়ার দিয়েই হয়, ড্রাইভার কন্ট্রাক্টর দিয়ে হয় না। ড্রাইভার কন্ট্রাক্টরের রোল 100% আছে, কিন্তু তারপরেও আরও ভালোভাবে থাকবে কি থাকবে না, এই বছরটা তার জন্য কেমন যাবে। আমরা কি বলি যে আপনি বলুন আমার এই বছরটা কেমন যাবে, হুম এই বছর মানে কি পার্সোনাল ইয়ার না? হুম আপনার এই বছর মানে কি আপনার পার্সোনাল ইয়ার। বেশ। পার্সোনাল ইয়ার সব থেকে বেশি এফেক্টিভ হয়। ওকে ওকে। তো যারা একের জাতক, মানে 1 তারিখ যাদের 10 পার্সোনাল, তারিখ, হ্যাঁ, যাদের পার্সোনাল ইয়ার ওয়ান আসবে, তাদের ক্ষেত্রে কেমন যাবে আমি সেটা আপনাকে বলছি, সেটা আগে বুঝে নিন। হুম, এইটা বেশি রেজাল্ট দেবে, বেশ। কারণ পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন আরেকবার বলছি কি করে করতে হয়। হুম, ডেট যোগ ডেট নেবেন যেদিন জন্মালেন, যে মাসে জন্মালেন সেইটা, আর যে বছরের জন্য আপনি জানতে চান সেইটা। হুম তার মানে কি ধরুন 2 কাউ ডেট অফ বার্থ 7 তারিখ জন্ম, 7 মাসে জন্ম হয়েছে মানে জুলাই জন্ম হয়েছে, 7 7 দিয়ে 9 হলো। আর তার 2026 কেমন যাবে সেটা যা করতে গেলে 2026কে যোগ করে টোটালে নিয়ে আসতে হয়। 1 আসছে, তার মানে 1 আসছে তার টোটাল। মানে 1 আসছে। এইবার আপনার ডেট অফ ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশনের সাথে পার্সোনাল ইয়ারটাকেও অ্যালাইন করতে হয়। সেখানে গিয়ে 100% রেজাল্ট আমরা রিভিল করতে পারি। বেশ তো সেই ক্ষেত্রে আমি বলবো পার্সোনাল ইয়ার সম্পর্কে জানলে দর্শকদের বেশি সুবিধা হবে বুঝতে, যে তাদের আগামী 1 বছর কেমন যাবে। বেশ। তো 1 থেকে 9 যদি আমি এমনি বলি, তাহলে সেটা কিরকম যাবে? চলে আসছি পার্সোনাল ইয়ার ওয়ান। ঠিক আছে। পার্সোনাল ইয়ার ওয়ান যাদের আসবে তাদের ক্ষেত্রে এই বছর বললে বললে বছর, তাদের এই বছরের মানে আউটস্ট্যান্ডিং বলতে পারে। সূর্যের বছর। সূর্যের বছর, আউটস্ট্যান্ডিং বছর। তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, নতুন নতুন অপরচুনিটি খুলবে, নতুন জায়গায় তাদের ডিপ্লয়েড হওয়ার চান্স থাকবে, প্রমোশনের চান্স থাকবে, ভালো ইনক্রিমেন্টের চান্স থাকবে, এবং আরও ভালো যেটা খবর সেটা হচ্ছে বসের সাথে আপনাদের যদি ঝামেলা চলছিল, অশান্তি চলছিল, সেটাও কিন্তু এই বছর অনেকটা রিভিল করতে পারবেন, ওয়েভ আপ হয়ে যাবে। ওই ঝামেলা অশান্তিটা আপনার আস্তে আস্তে ওয়েভ আপ হবে, এবং আপনি একটা সুস্থ পরিবেশ পাবেন, অফিস পলিটিক্স থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। কিন্তু পার্সোনাল ইয়ার যাদের ওয়ান চলছে তাদের একটাই কথা বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন রাগটাকে কন্ট্রোল করতে, ইগোটাকে রিডিউস করতে, ইমোশনটাকে রিডিউস করতে, কারণ এই বছর আপনাদের ইগো, অ্যাঙ্গার এবং ইমোশন ইনক্রিজ হবে। তো যদি আপনারা এই 3টে জিনিসকে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন, তাহলে আপনার পার্সোনাল ইয়ার বললে বললে হচ্ছে, এবং খুব ভালো। যাদের পার্সোনাল ইয়ার ওয়ান আসছে তাদের জন্য দারুণ বছর। প্রেম, বিয়ে। ফেম, রেপুটেশন। প্রেম, বিয়ে। প্রেম, বিয়ে। প্রেমের ক্ষেত্রেও একটা কথা বলি, প্রেমের ক্ষেত্রে আপনাদের যেহেতু পার্সোনাল ইয়ার ওয়ান রান করবে, আপনাদের একটু ইগোটাকে কন্ট্রোল করতে হবে, আপনার পার্টনারের ইমোশনটাকে বুঝতে হবে। আপনি মেল হিসাবে শুনুন বা ফিমেল হিসাবে শুনুন, দুজনের ক্ষেত্রেই বলছি, একটু ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, পরের ফিলিংসটাকে বুঝতে হবে, একটু রিয়ালাইজ করতে হবে যে সে কি বলতে চাইছে। ভালো শ্রোতা হলে ভালো বক্তা হওয়া যায়। আপনাকে লোকের কথা প্রথমে শুনতে হবে, তারপরে আপনি রিয়াক্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা আসবে না।
কিন্তু নিজের একতরফা ডিসিশন নিলে সমস্যায় পড়তে হবে। যেহেতু রাজার বছর, রাজা কিন্তু কিং, এবং কিং তাকেই অনার দেয় বা তাকেই রিওয়ার্ড দেয় যার মধ্যে ওই রুলিং ক্যাপাসিটিটা থাকে। তো আপনার মধ্যে সেই রুলিং করার ক্যাপাসিটিটাকে আনতে হবে, টিম লিড করতে হবে, বন্ডিং বাড়াতে হবে সবার সাথে, লোকের সাথে হৃদ্রতা বাড়াতে হবে। একের জন্য খুব ভালো বছর। ওকে, যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে হচ্ছে না তাদের এপ্রিল মাসের পর থেকে ভালো সময় আসছে, এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বিয়ের চান্স খুব বেশি আছে যাদের পার্সোনাল ইয়ার 1 আছে। বেশ 2। 2কে আমরা সব থেকে নিউমোলজিতে ডিজাস্টার ইয়ার বলে ক্যালকুলেট করি। যাদের পার্সোনাল ইয়ার 2 আসছে তাদেরকে একটু ইমোশনালি মানে ম্যাচিউর হয়ে যেতে হবে, কারণ 2 পার্সোনাল ইয়ার আসলে মানুষ এমনিতেই ইমোশনালি ইমব্যালেন্স হয়। ইমোশন কন্ট্রোল করতে শিখতে হবে, ওভার এক্সপ্রেসিভ হলে হবে না, কোথায় থামতে হয় সেটা তাকে বুঝতে হবে, কারণ পার্সোনাল ইয়ারে মানুষ থামতে ভুলে যায়, কোথায় থামতে হবে। ইনভেস্ট রং জায়গায় করে ফেলে, এবং ইনভেস্ট রং জায়গায় করে তার লাইফে সমস্যা আরও বাড়িয়ে দেয়, লস হয়ে যায় ইনভেস্টমেন্টে। তো যাদের পার্সোনাল ইয়ার চলছে তাদেরকে আমি একটাই কথা বলবো, যে ইনভেস্ট এবছর করবেন না, শেয়ারেও করবেন না, বিজনেসেও করবেন না। যতটা পরিমাণ আপনার কাছে ফান্ড অ্যাকুমুলেট রয়েছে সেই ফান্ডকে কাজে লাগিয়ে ব্যবসা করার চেষ্টা করুন, কিন্তু তার বেশি কিছু করবেন না, নতুন করে অ্যাডিশনালি কিছু ইম্পোজ কোনো জায়গায় করবেন না, অ্যাডিশনাল ফান্ড কোথাও দেবেন না। টাকা নষ্ট হয়ে যাওয়া, টাকা ধার দিলে আপনার টাকা ফেরত না পাওয়া, ক্রেডিট কার্ডের এক্সেসিভ ইউজ করে সেই ক্রেডিট কার্ডের বিল রিপেমেন্ট না করতে পেরে ক্রেডিট কার্ডের বা লোনের ট্র্যাপে পড়ে আপনার সর্বশান্তও হতে পারেন, এবং হঠাৎ করে আপনার জব চলে যেতে পারে, সাডেন ম্যানারে আপনার মানে উইদাউট নোটিসে স্যাক হয়ে যেতে পারেন, বা আপনাকে অফিস থেকে হয়তো হঠাৎ করে সকালবেলা মর্নিংয়ে গেলেন, ক্লিন চিট ধরিয়ে দিল। তো এটা পার্সোনাল ইয়ার 2 এর জন্য ভালো বছর নয়। পার্সোনাল ইয়ার 2 এর জন্য রেমেডি একটাই বলবো, সেটা হচ্ছে আপনারা এই বছর সবুজ বোতল কিনবেন, সবুজ রঙের বোতল, এবং সেই বোতলে জল খাওয়া স্টার্ট করুন, এবং শিব মন্দিরে প্রতিদিন গিয়ে শিবের মাথায় জল দেওয়া স্টার্ট করুন। আর যত শান্ত থাকবেন, যত হোয়াইট কালার পরবেন, যত অফ হোয়াইট পরবেন, ক্রিম পরবেন, বেজ কালার পরবেন, ব্লু ব্ল্যাক অ্যাভয়েড করবেন, রয়্যাল ব্লু অ্যাভয়েড করবেন, আপনার জন্য অত বাজে রেজাল্ট আসবে না। কিন্তু এই জিনিসগুলো যদি করেন, ব্লু ব্ল্যাক রয়্যাল ব্লু কালার বেশি করে পরেন, এবং আমার গাইডেন্সগুলো যদি না মেনে চলেন, তাহলে পার্সোনালি আর আপনার জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না। হুম, মানে একটুখানি সাবধানে চলতে হবে সাবধানে একদম চলতে হবে, কারণ আমি তো এই মানে পার্সোনাল ইয়ার 2 এর ক্ষেত্রে বললাম না, প্রথমে ডিজাস্টার ইয়ার হিসাবে ক্যালকুলেট হয় আমাদের নিউমারোলজিতে। তো খুব সাবধানে চলতে হবে এই বছরটা, হঠাৎ করে সাডেন ডাউনফল হবে, সেটা রিলেশন, জব, বিজনেস, যে কোনো বৈবাহিক জীবন ক্ষেত্র। সব ক্ষেত্রে এনি সেক্টরে এটা হ্যাম্পার্ড করতে পারে। কিভাবে হ্যাম্পার্ড করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কিভাবে পরিস্থিতিটাকে সামলাচ্ছেন। হ্যান্ডেল করাটা ইম্পর্টেন্ট এখানে। একদম। 3। 3 মানে কি? জুপিটার। জুপিটারের মধ্যে কি আছে? নলেজ। তাই নলেজ যারা গ্যাদার করতে চাইছেন, যারা এডুকেশনের মধ্যে চাইছেন আরও হায়ার এডুকেশন করতে, হায়ার এডুকেশনের মাধ্যমে তারা ডেভেলপমেন্ট করতে চাইছেন নিজের কেরিয়ারকে, তাদের ক্ষেত্রে 3 বছরটা খুব ভালো। যাদের ভিসা হচ্ছিল না, পাসপোর্ট হচ্ছিল না, বিদেশে যাওয়ার কথা, এডুকেশন পারপাস, তাদের এবছর ভিসা পাসপোর্ট হবে, এবং এডুকেশন পারপাসে তাদের কিন্তু চান্স পাবে। যারা হাই র্যাঙ্কের পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান করছে, তাদের রেজাল্ট ভালো হবে। গভর্নমেন্টের সেক্টরে যারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে, তাদের রেজাল্ট ভালো হবে। তো যাদের পার্সোনাল ইয়ার 3 চলছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই বছর এডুকেশনের উপর বেশি করে ফোকাস দিন, আপনার কেরিয়ার বুস্ট আপ হবে, এবং কেরিয়ারের মধ্যে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। 3 বছর পার্সোনাল ইয়ার এবছর মানে এই নিউমোলজিক্যাল অ্যাসপেক্টে খুবই ভালো, 3 ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 4। 4টাকে আমরা রাহুর বছর বলি, 4 ইন্ডিকেট করে রাহুকে। তো রাহুর ক্ষেত্রে একটাই কথা বলবো, সেটা হচ্ছে 4 সবসময়ের জন্য একটা ট্রিকি ইয়ার। এটা অনেক সময় আপনাকে গেনও দিতে পারে, লসও দিতে পারে। এটা আনপ্রেডিক্টেবল ইয়ার হিসাবে আমরা ট্রিট করি, যারা নিউমোলজিস্ট আছি আমরা, তারা 4কে আনপ্রেডিক্টেবল ইয়ার হিসেবে ট্রিট করি। আমি এমনও দেখেছি যে 4 বছরে
এরকমও হয়েছে, কারুর সাডেন চাকরিও চলে গেছে, কারুর জীবনে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, ঝামেলা, অশান্তির মধ্যে পড়ে বিহাইন্ড দ্য বার চলে গেছে, লিগ্যাল অব্লিগেশনও এসছে। আবার এমনও দেখেছি চারের ক্ষেত্রে ফরেন ট্রিপ হয়েছে। হুম ঠিক আছে, তো চারটা ট্রিকি। তো সেই ক্ষেত্রে আপনার ড্রাইভার এবং কন্ডাক্টরের সাথে লসু গ্রিডটা চেক করে আমি বলবো যারা 4 বছর পার্সোনালি রান করছেন তারা করবেন। কিন্তু 4 ক্ষেত্রে একটাই জিনিস বলবো যে রিস্ক বেশি নেবেন না, যেটা হচ্ছে সেটার দিকেই ফোকাস রাখুন, সেটার দিকেই চলুন, নতুন করে কিছু ড্রাইভ করার দরকার নেই। যদি কোনো অপরচুনিটি আসে ফরেন রিলেটেড, অবশ্যই নেবেন সেটা। তার কারণ রাহুর বছরে ফরেন অপরচুনিটি কিন্তু আসে, বিদেশ ভ্রমণ বা বিদেশে সেটেলমেন্ট, বা যারা বিদেশে চাকরির জন্য যেতে চাইছিলেন ভিসা পাচ্ছিলেন না, তাদের কিন্তু ভিসা এবছর হয়ে যাবে। 4 ক্ষেত্রে একটা রেমেডি বলে দিই, সেই রেমেডিটা যদি করতে পারেন আপনার 2026 ভালো যাবে। বুধবার আর শুক্রবার করে আপনার বাড়ির টয়লেটের যে কোমোটের সিটটা আছে সেটা আপনি নিজে হাতে স্টার্ট করুন ক্লিন করা, এবং সেটা সপ্তাহে 2 দিন করতে হবে, একটা বুধবার একটা শুক্রবার। হুম ঠিক আছে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে আপনি যদি টয়লেট ক্লিনিং স্টার্ট করেন, আপনার রাহু আপনার কন্ট্রোলে থাকবে, আপনার বাথরুম যত ক্লিন রাখবেন জল থাকবে না এবং স্মেল গুড বেরোবে, দেখবেন আপনার 4 বছর খুব একটা সমস্যা দেবে না। এটার লজিক কি আছে, মানে আমাকেই করতে হবে? পার্সোনাল ইয়ার তো আপনার রান করছে 4, আপনার বাড়ির মেম্বারের তো নয়। যদি বাড়ির মেম্বারে রান করে তারাও করবে। আচ্ছা ঠিক আছে, আপনার রান করছে না, রোগটা আপনার, ওষুধটা আপনাকেই খেতে হবে, বাড়ির লোক খেলে হবে? হবে না। এটা হলো সিস্টেম। ওকে। 5 5 তো ব্লেসড নাম্বার এবং মিডিল নাম্বার। কি করে? 1 থেকে 4, 4টে সংখ্যার পরে 5 আসে, আর 6 থেকে 9 সেখানেও 4টে সংখ্যার আগে 5 আসে, তো 5টা মিডিলে পড়ে। তো যেহেতু 5টা মিডিলে পড়ে, তো সেই ক্ষেত্রে 5 কিন্তু অপরচুনিটি রেয়ার। লাইফের সব দিক থেকে অপরচুনিটি, বা আমি তো বলি নো বলে 6 মারার মতো পজিশন হবে 5-এর, হুম 1-এর এবং হুম। 6-এর। ঠিক আছে, পার্সোনালি যাদের রান করছে এইটা, তো যাদের পার্সোনালি আর 5 রান করছে তাদের সব দিক থেকে ভালো, নতুন অপরচুনিটি খুলবে, নতুন জায়গায় নতুন নতুন ভাবে আপনি নিজেকে জানতে পারবেন, আপনার মধ্যে যে নতুন কিছু পোটেনশিয়ালিটি হিডেন রয়েছে না, সেটা আপনি রিভিল করতে পারবেন, লোকে আপনাকে চিনবে, আপনার আইডেন্টিফিকেশন হবে, আপনি গ্রো করবেন, আপনার ফেসে না একটা অটোমেটিক গ্লো আসবে। হুম এই গ্লোটা হচ্ছে ন্যাচারাল গ্লো, উইদাউট মেকআপ। ঠিক আছে, তো 5-এর জন্য দারুণ বছর, খুব ভালো যাবে 5-এর। 5-এর কোনো রেমেডিরই দরকার নেই, 5 নাম্বারটা ব্লেসড নাম্বার, ভগবানের আশীর্বাদ। কারণ নিউমোলজির 2টো নাম্বারকে আমরা ব্লেসড নাম্বার বলি, একটা 5 একটা 6, কারণ এটাকে সোল নাম্বার বলে। 5 এবং 6 হচ্ছে, 5 এবং 6 হচ্ছে সোল নাম্বার। তো যাদের 5 এবং 6 পার্সোনাল ইয়ার চলবে, বা যাদের ড্রাইভার বা কন্ডাক্টর 5 বা 6, তাদের জন্য কিন্তু খুব ভালো, খুবই ভালো বছর, সুন্দর বছর, আরামদায়ক বছর এবং মনের মতো বছর। মনে রাখবেন যে একটা বছর এসছিল, কারণ একটা বছর 9 বছর অন্তর পার্সোনাল ইয়ার একবার করে রিটার্ন করে। তো 9 বছর পরে যাদের পার্সোনাল ইয়ার 5 আসছে তারা মনে রাখবে যে জীবনে কিছু অ্যাচিভমেন্ট করেছিলাম। আচ্ছা, 9 বছর পর পর 5 নম্বর আসে? প্রতিটা বছর 9 বছর পরেই আসে, সংখ্যা তো নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংখ্যা তো নয়। রাইট রাইট। এক আজকে চলে গেল 1, মানে 9 বছর পরে আবার 1 আসবে। 2 আজকে চলে গেল মানে আবার 9 বছর পরে 2 আসবে। বুঝতে তো পেরেছি সংখ্যা তো নয়। তো যে কোনো পার্সোনাল ইয়ার যে রিটার্ন হয় না, সেটা 9 বছর অন্তরই হয়। বুঝতে পেরেছি। না, 6-এর ক্ষেত্রে একটু বলে দিই। আচ্ছা 6-এর ক্ষেত্রে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যারা নতুন গাড়ি কিনতে চাইছে, যারা ব্যবসা বাণিজ্য করতে চাইছে, যারা 2 হুইলার 4 হুইলার কিনতে চাইছে, যারা ফ্ল্যাট কিনতে চাইছে, যারা বাড়ি করতে চাইছে, তাদের হবেই। অ্যাসেট কিন্তু অ্যাসেট প্রপার্টি 6-এর বছরে দেয়। বিয়ে যাদের হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল, বহু বছর ধরে চেষ্টা করছিল, বিয়ে হয়নি, তাদের 6-এর পার্সোনাল ইয়ারে তাদের কিন্তু বিয়ে হবে। ঠিক আছে, এবং এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছি, 6-এর যাদের বছর তাদের কিন্তু দারুণ মেন্টাল প্লেজার, ফ্যামিলি প্লেজার এবং অ্যাসেট প্লেজার তারা গ্র্যাব করতে চলেছে। আচ্ছা, আর ক্যারিয়ারের দিক থেকে ভালো? ক্যারিয়ার অসাধারণ, অসাধারণ। 6-এর কোনো সমস্যা নেই, 6-এর জন্য দারুণ পিরিয়ড। বেশ। 7 7টাকে আমরা কেতু বলি।
কেতুকে যদি ডিনোট করে কি, কেতু একটা আইডেন্টিফিকেশন করুন বা একটা ভিজুয়ালাইজ করুন আপনি, যে কেতুর কিন্তু মাথা নেই, বডি পার্ট আছে, তাই না? আর রাহুর কি বডি নেই, মাথা আছে। তো রাহুর বছর এবং কেতুর বছর সিমিলার, কিন্তু একই টাইপের রিয়াকশন কম্বিনেশন পারমুনেশন যেটা, সেটা কিন্তু একই টাইপের, ঠিক আছে? কারণ 7-এর মধ্যে আমরা দেখি উইজডম, 7-এর মধ্যে উইজডম, ওকে। আর 3-এর মধ্যে দেখি হচ্ছে আমরা নলেজ, ঠিক আছে? তো 7-এর ক্ষেত্রেও যারা এডুকেশনের দিকে ফোকাস করতে চেয়েছিলেন এবং যাদের ডেভেলপমেন্ট হচ্ছিল না, এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, তারা কিন্তু এই বছর ভালো যাবে তাদের, এবং তাদের স্পিরিচুয়াল ট্রাভেল হবে এবছর, স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হবে। যারা দীক্ষা নিতে চাইছিল বহু বছর ধরে, দীক্ষা নিতে পারছিল না, গুরু খুঁজে পাবে। গুরু খুঁজে পাবে, এবং সঠিক গুরু পাবে, ভণ্ড গুরু নয়। মানে যে গুরু আপনাকে সঠিক মার্গদর্শন করবে, সঠিকভাবে আপনাকে লাইন দেখাবে যে আপনি কোন দিকে গেলে স্পিরিচুয়াল জার্নিতে আপনি এগোতে পারবেন। এই বছর যাদের 7-এর পার্সোনাল ইয়ার আসবে, তারা মেডিটেশনের দিকে, যোগা প্রাণায়ামের দিকে কিন্তু বেশি করে ফোকাস দেবে, এবং তাদের আপকামিং ডেজ কিন্তু ভালো আসতে চলেছে। কিন্তু 7-এর ক্ষেত্রেও সেম রেমেডি রিপিট হবে, সেটা হচ্ছে টয়লেট ক্লিনিং, বুধ আর শুক্রবার করে টয়লেটের কোমরটা হারপিক দিয়ে একটা ব্রাশ দিয়ে আপনাকে ক্লিন করতে হবে, তাতে দেখবেন আপনার ভালো যাবে। এবং চেষ্টা করবেন স্ট্রিক ডগ যারা রয়েছে, রাস্তার কুকুর রয়েছে বা যারা বাড়িতে কুকুর রয়েছে, তাদেরকে যেন তারা নিয়মিত খাওয়ায়। এবং যদি এবছর আপনারা কুকুর পোষার চিন্তা ভাবনা করছেন, এটা আপনার পডকাস্টে ফার্স্ট টাইম বলছি, কোনো জায়গায় বলিনি, সেটা হচ্ছে মিক্সড ডগ পুষবেন না, মিক্সড ব্রিডের কোনো ডগ পুষবেন না। মিক্সড ব্রিড বলতে ধরুন দুটো প্রজাতির কে মিলিয়ে মিক্সড ব্রিড, আচ্ছা আচ্ছা মিক্সড ব্রিড যেটা, দুটো প্রজাতির কোনো ডগকে নিয়ে একটা প্রজাতির কুকুর তৈরি হয়েছে বা ডগ তৈরি হলো, সেইটা সেই জাতীয় পুষিও না। পিওর অরিজিন, পিওর জিনের যে আপনার ডগ ভালো, স্ট্রিট ডগও ভালো, স্ট্রিট ডগ ভালো। আর এটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ব্ল্যাক ডগটা পুষবেন না, মানে কালো কুকুরটা পুষবেন না। চেষ্টা করবেন হোয়াইট, অফ হোয়াইট, ক্রিম বেস, গোল্ডেন রেক্টিফায়ার পুষুন, গোল্ডেন কালারের কুকুর পুষুন, আপনার জন্য ভালো রেজাল্ট দেবে। সুজিত বাবু, আর্ট যাদের পার্সোনালি, যাদের পার্সোনাল ইয়ার 8 আসছে, তাদের ক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করতে হবে। তার কারণ যেহেতু 2026 সূর্যের বছর, সূর্য মানে হচ্ছে বাবা, আর 8 হচ্ছে স্যাটার্ন মানে ছেলে। তো সূর্যের ছায়াপুত্র হচ্ছে স্যাটার্ন। তো কোনোদিনই বাবা এবং ছেলের সাথে সম্পর্ক ভালো নেই, শনি রবির সম্পর্ক ভালো নেই। এবং যাদের পার্সোনাল ইয়ার 8 রান করবে, তাদের ডিফেম হওয়ার চান্স বেশি আছে। ডিফেম বিভিন্ন কারণে, বদনাম হওয়া, অপযশ হওয়া, হেনস্থার শিকার হওয়া, রাস্তাঘাটে প্রবলেমের মধ্যে পড়া। তো 8-এর খুব একটা ভালো বছর নয় এটা। 8-এর ক্ষেত্রে একটাই কথা বলবো, খুব সাবধানে কথাবার্তা বলবেন। অফিসে যদি চাকরি করছেন বা ব্যবসা করছেন, যেখানেই যা করছেন সেখানে খুব কুল এন্ড কাম থাকবেন, শান্ত থাকবেন, হঠকারী ডিসিশন নেবেন না। আর যেটা করবেন সেটা হচ্ছে লোকের কথা শুনবেন, উত্তর দেওয়া বন্ধ করতে হবে, রিয়াকশন কম, মুখটাকে কন্ট্রোল করতে হবে, এবং খাওয়া দাওয়া বুঝে করতে হবে, ঠিক আছে? কারণ এই বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু ফুড পয়জনেরও চান্স আছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া সাবধানে করবেন, বুঝে করবেন, রিচ খাবার খাবেন না। নমিনাল খাবার যেটা বাড়ির খাবার ভালো, বিরিয়ানি খাওয়াটা একটু কমিয়ে দিলে মনে হয় বেশি ভালো হবে। তো ফুডি টাইপের যদি হন, তো ফুডকে কন্ট্রোল করতে হবে, আর নিজের জবানটাকে কন্ট্রোল করতে হবে। যত কন্ট্রোল করবেন তত ভালো। শত্রু নেই, বোবার শত্রু নেই, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। তো বোবার মতো হন, ভালো যাবে। কিন্তু আপনাকেও এবছর শিব মন্দিরে যেতে হবে, শিবের মাথায় জল দিতে হবে। লাইফে ডেভেলপমেন্ট প্রসপারিটি আনতে গেলে, অ্যাচিভমেন্টকে গ্র্যাব করতে গেলে আপনাকে কিন্তু 2026-এ একটুখানি রিচুয়ালস মেনে একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতেই হবে। নয় লাস্ট দেখুন, 1 শুরু হয়, 9 গিয়ে এন্ড হয়। তার মানে কি, 9-এর মধ্যে কিন্তু সমস্ত প্রুডেন্সিয়ালিটি হিডেন থাকে। আর যাদের প্রুডেন্সিয়ালিটি হিডেন রয়েছে এবং যাদের 9 রান করবে,
তারা কিন্তু চেষ্টা করবেন এবছর জিম জয়েন করতে। যাদের পার্সোনাল ইয়ার 9 রান করবে তাদের ফিট থাকা সবথেকে বেশি জরুরি। ফিট তো হিট, আপনি ফিট থাকবেন তাহলে হিট করবেন। ঘরে বসে ঘুমাবেন, বিছনায় শুয়ে থাকবেন, 10টার সময় উঠবেন, ল্যাথার্জিক্যাল অ্যাক্টিভিটি করবেন, আপনার জন্য 2026 কিচ্ছু এনে দেবে না। খাটতে হবে, খাটতে হবে, প্রচুর পরিমাণে খাটতে হবে, আর যত খাটবেন তত রেজাল্ট অবটেন করতে পারবেন। 2026-এ আপনাকে যেহেতু মার্সের এনার্জি রয়েছে, আপনার পার্সোনাল ইয়ার 9, আর 2026 হচ্ছে 1 রবির বছর, তো আপনাকে নেম ফেম রেপুটেশন সব দেবে, কিন্তু আপনাকে জিম জয়েন করতে হবে, ঘাম ঝরাতে হবে, এক্সারসাইজ করতে হবে, সকালে খালি পায়ে অ্যাটলিস্ট 10 মিনিট ঘাসের ওপর হাঁটতে হবে, তাহলে আপনার এই বছরটা ভালো যাবে। তার কারণ আপনার শরীরে এনার্জি হাই হবে, এই এনার্জিটাকে গ্রাউন্ডিং করা দরকার। আমাদের শরীরে এনার্জি ভালো, এক্সট্রা এনার্জি ভালো নয়, ওভার এক্সপ্রেসিভ হয়ে পড়বেন, তাই জন্য গ্রাউন্ডিং করতে হবে। খালি পায়ে সকালবেলায় 10 মিনিট ঘাসের ওপর হাঁটবেন, দেখবেন আপনার 2026 দারুণ যাবে। আর 2026-এ চেষ্টা করবেন অ্যাটলিস্ট মঙ্গল অথবা শনিবার হনুমান মন্দিরে গিয়ে সন্ধে 7:30টার পরে পুজো দিতে। আর এই 7:30টার পরে পুজো দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে সারাদিন হনুমানজি রামজির ভক্ত এবং রামজির সেবায় নিযুক্ত থাকে। সন্ধে 4:30টার পর ভক্তদের উদ্দেশ্যে তার ফোকাস আসে। আচ্ছা, এবার সেই কারণে আমরা বারবার বলি হনুমানজির মন্দিরে সন্ধে 7:30টার পরে গিয়ে পুজো দিন, অনেক বেশি ফ্লেক্সিবল হবেন, অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড আপনার হবে। যে মনস্কামনা জানাবেন সেটা হনুমানজি শুনবে। আর হনুমানজির মন্দিরে গিয়েই আগে প্রার্থনা করবেন না, আমাকে এটা দিন, আমাকে এটা দিন, আমাকে এটা দিন, করবেন না। প্রথমে গিয়ে বলবেন রাম রাম, রামের নাম নেবেন। ভগবান রামের ভক্ত তো হনুমানজি, রামের নাম নেবেন, দেখবেন আপনার আরজি লেগে গেছে, আপনার মনোবাসনা পূরণ হয়ে গেছে। এইটা অবশ্যই করবেন। অ্যাকচুয়ালি আমি যদি আমার কথা বলি, বা আমার মতো অনেকেই রয়েছে যারা সকালবেলা স্নান করে হনুমান চালিসা পড়ে বা হনুমান চান্টিং করে অফিস যায়, স্কুল যায়, কলেজ যায়, তো সেটা ঠিক নয়। অ্যাকচুয়ালি ঘটনাটা বলি, আমি আপনার হনুমান চালিসা পাঠ করার যারা করছেন তাদের না বলছি না করতে, অবশ্যই করুন, খুব ভালো করা, কিন্তু যদি এমন একটা কাজ যে কাজটা করে আমি কিছু রেজাল্ট পাচ্ছি সেই কেন্দ্রিক করতে হয়, তাহলে আফটার ইভিনিং করাটা বেটার। ঠিক আছে, আপনি অফিস থেকে ফিরে আসুন, স্নান করুন, শুদ্ধ বস্ত্রে হনুমান চালিসা পাঠ করুন, বজরং বাণ পাঠ করুন, কোনো অসুবিধা নেই, করতেই পারেন, এবং তার রেজাল্ট অনেক বেশি। মানে আপনি বলতে চাইছেন যে এই সময়টা আমরা করি, সেই সময়টা বজরংবলী নিজের আসনেই থাকেন না, আসলে থাকে না, উনি উনি নিজের রামজির সেবায় নিযুক্ত থাকেন, নিযুক্ত থাকেন। এবং তার মনোনিবেশ থাকে রামজির কিভাবে তাকে ভালো রাখা যায়, রামজিকে কিভাবে ভালো রেখে তার পরিষেবা দেওয়া যায়। মানে যে যার কাছে আমি অ্যাপ্লিকেশন করছি সে তার আসনেই নেই, তো সুতরাং সেটা এফেক্ট হয় না। এটা হয়তো এটা এরকম মানে হয়তো এই ইনফরমেশনটা পডকাস্টে ওয়েস্ট বেঙ্গলে হয়তো ফার্স্ট টাইম শুনছেন, আপনার চ্যানেল দিয়ে দর্শকরা শুনবেন হয়তো, কিন্তু 7:30টার আগে আরজি নেয় না ভগবান, মানে আপনার বজরংবলী আরজি নেয় না, তো যাই করবেন 7:30টার পরে করবেন। তো মানে সারাদিন তো অফিস কাচারি ধুলো তার মানে স্নান করে এসে প্রপার ভাবে একদম শুদ্ধ হয়ে শুদ্ধ বস্তে শান্ত মনে চেষ্টা করবেন। আর যেদিনকে হনুমানজির আপনি বেসিক্যালি মন্দিরে গিয়ে পুজো দেবেন, সেদিন চেষ্টা করবেন নিরামিষ খেতে সারাটা দিন। ঠিক আছে, অ্যাটলিস্ট যারা 9 যাদের পার্সোনাল ইয়ার, তারা এই বছরটা মঙ্গলবার চেষ্টা করো নিরামিষ খাওয়ার, দেখবেন আপনার জন্য বেটার হবে। এবং দুটো ক্ষেত্রে আমি বলে দিই, যাদের পার্সোনাল ইয়ার 9 চলবে, তারা এই বছর যদি নিরামিষ খায় তাদের অনেক অনেক ডেভেলপমেন্ট পুরো বছর। এবং যাদের পার্সোনাল ইয়ার 3 চলবে, তারাও যদি নিরামিষ খায় এই বছর পুরো বছর, তাদেরও খুব ভালো যাবে। মানে নিরামিষ খাওয়ার, অ্যালকোহল টাচ না করা, এটা খুব ভালো যাদের পার্সোনাল ইয়ার 3 এবং যাদের পার্সোনাল ইয়ার 9 চলছে তাদের জন্য। নেশা থেকে দূর। নেশা থেকে যত দূরে থাকবেন, আপনাকে
গ্রহগত সন্নিবেশ বা পজিশন আপনাকে আপলিফট করবে কেরিয়ারে। মানে আপনি যেটা বলছেন যে আমাদের মধ্যে প্রচুর এনার্জি, আরো মাংস খেলে, ননভেজ খেলে আরো প্রোটিন আরো বাড়বে, ইনটেক হবে, আরো হয়তো এনার্জি বাড়বে। অ্যাকচুয়ালি সেটা- সেটা নয়। আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেটা, সাত্ত্বিক নাম্বার আমরা সবসময় বলে থাকি হচ্ছে 3 এবং 9-কে। আচ্ছা 3 তারিখ, 12 তারিখ, 30 তারিখ যাদের জন্ম, হুম যারা 9 তারিখ, হুম 18 তারিখ, 27 তারিখ জন্ম, তারা যদি ননভেজ টাচ করে তাদের লাইফে সমস্যা আসবে। মানে টাচ পর্যন্ত করা যায় না। শাস্ত্র বলছে নিউমোলজিক্যাল অ্যাসপেক্টে যখন আমরা গাইড করি, স্পিরিচুয়াল হয় প্রচুর। প্রচুর স্পিরিচুয়াল হয়। স্পিরিচুয়ালিটির নাম্বারই তো 3 আর 9। ও মাই গড। 3টা বেশি, 9টা কম, কিন্তু 3 এবং 9-এর ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে ননভেজ খাবার টাচ করা যাবে না। যত ননভেজ খাবেন, যত নাইট স্পেন্ড করবেন, হ্যাঁ, নাইট আউল করবেন, যত পার্টি করবেন, তত সমস্যা বাড়বে। বুঝেছি। তো যাদের দর্শকগণদের আমি আপনাদের চ্যানেল দিয়ে একটাই কথা বলবো, যাদের 3 এবং 9 পার্সোনাল ইয়ার চলছে, একটু নিজেকে ব্যালেন্স ম্যানারে নিয়ে আসুন, শৃঙ্খলাবদ্ধ হন, নিয়ম মেনে চলুন, ভালো যাবে। বেশ, অসংখ্য ধন্যবাদ এই জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। 1 থেকে 9 পর্যন্ত অনেক দর্শক হয়তো উপকৃত হবে এবং একটা গাইডেন্স হবে। দেখুন বেসিক্যালি আমার যেটা মনে হয় যা লেখা আছে ভাগ্যে সেটা তো হবেই। অ্যাস্ট্রোলজার বেসিক্যালি আমাদেরকে যেটা করে সেটা হচ্ছে যে গাইড করে দেওয়া, যাতে হোঁচট খেয়ে না পড়ে যায়। হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু অনেকের সুবিধা হবে, সুবিধা হবে। সুবিধা হবে। আমার কাছে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে একেকটা মানুষের বারবার একই রকম প্রবলেম হয়। মানে ধরুন কেউ প্রেমে পড়ছে, বারবার প্রেম থেকে প্রতারিত হচ্ছে, বা কেউ বারবার জব জয়েন করছে, 3 মাস জব করছে, 6 মাস জব করছে, জব চলে যাচ্ছে, বা কারো ম্যারেজ সংক্রান্ত প্রবলেম, ম্যারেজ হচ্ছে বারবার ভেঙে যাচ্ছে, বা ম্যারেজের জন্য কথা বলছে বারবার ভেঙে যাচ্ছে। এই রকম টাইপের যত প্রবলেম, বা অনেকে কি হয় বারবার রাস্তাঘাটে আহ, আম, আম, মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, এইটা কি নামের কোনো ব্যাপার, নাকি না কোনো একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে ওর মধ্যে, তার জন্য এই প্রভাবটা হচ্ছে? দেখুন, নামের সাথে আপনার দৈনন্দিন জীবনের কিছুটা হলে সম্পর্ক তো থাকে, অস্বীকার করার কোনো জায়গা নেই। সাথে ডেট অফ বার্থের কম্বিনেশন, হরোস্কোপের প্ল্যানেটের পজিশন, লাল কিতাব অ্যাকর্ডিং প্ল্যানেটের পজিশন এবং নিউমোলজিক্যাল অ্যাসপেক্টের ক্যালকুলেশন, এতগুলো জিনিস দেখতে হয় এই সমস্ত পয়েন্টগুলোকে রিভিল করতে গেলে। এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড অ্যান্সার নয় যে কোনো কিছুর জন্য কোনো কিছু হয়ে যাচ্ছে। সব কিছুর জন্য একটা রেজাল্ট আসে। ইভেন আপনার মোবাইল নাম্বারের মধ্যেও যদি ইমব্যালেন্স থাকে, এই রেজাল্ট আপনি আরও বেশি পাবেন। এবং আমি দেখেছি, মোবাইল নাম্বারটা তো আমাদের সাথে সবসময় নিয়ে ঘুরি। 10টা ডিজিটের নাম্বার ভারতবর্ষে আমাদের। এই 10টা ডিজিটের নাম্বারের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে দেখবেন এই প্রবলেমটা কিন্তু অনেক অনেক বেশি বেশি ঘুরতে থাকে। যেমন কারোর লাইফের মধ্যে যদি বারবার 4 রিপিট হতে থাকে, বা ফোন নাম্বারের মধ্যে 4 রিপিট হতে থাকে, যদি কারো ডেট অফ বার্থের মধ্যে 4 রিপিট হতে থাকে বারবার, ঠিক আছে, বা ফোন নাম্বারের মধ্যে 4 রিপিট হতে থাকে, তার লাইফে হ্যাজার্ড থাকবে। সিঙ্গেল অ্যাটেম্পটে কোনো কাজ হবে না, সব কাজে বাধা হবে, বারবার ঝামেলা অশান্তির মধ্যে পড়বে। আর যদি 4-এর সাথে 9 কম্বিনেশন হয়ে যায়, 9-4 বা 4-9 চলে আসে, তাহলে রাস্তাঘাটে ঝামেলা, অশান্তি, মারপিট, অশান্তি, অ্যাক্সিডেন্ট হতেই থাকবে, প্রবলেম হতেই থাকবে। বারবার 8 আসলে জব সংক্রান্ত সমস্যা আসতে থাকবে, জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকবে না, বারবার প্রবলেম হবে। কারোর ডেট অফ বার্থের মানে কারোর ফোন নাম্বারের মধ্যে যদি 16 চলে আসে, তাহলে তার বিয়ের হতে সমস্যা হবে। বিয়ে হয়ে গেলে আফটার ম্যারেজ লাইফ ডিস্টার্ব থাকবে 16 বা 61 থাকলে। এটা কোনো পার্টিকুলার কম্বিনেশন নয়। আমরা মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, নিউমোলজি, লাল কিতাব, অ্যাস্ট্রোলজি সমস্ত কিছু চেক করে ফাইনাল ডিসিশন দিই যে আপনার প্রবলেমটা কোথা থেকে জেনারেট হচ্ছে। মোবাইল নাম্বার কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে, মানে নিউমোলজি হিসাবে? প্রচুর ইম্পর্টেন্ট। আপনি আপনার জীবনে আপনি যদি সবথেকে কাউকে বেশি ভালোবাসেন, আমি বলবো যে আপনি মোবাইলটাকেই সবথেকে বেশি ভালোবাসেন। তার কারণ দিনে আপনি কতবার মোবাইল দেখেন? সব সময় দেখি। পকেটে একবার ঢোকাচ্ছেন, বার করছি। করছেন, নোটিফিকেশন আসছে। অনেক সময় নোটিফিকেশন আসছে না কেন সেটা দেখার জন্য আবার মোবাইলটা বের করে দেখা হয়, হয় তো? ট্রু। ট্রু। তো মোবাইল নাম্বার যে কটা আপনার 10টা ডিজিট যদি পরপর রয়েছে, এই 10টা ডিজিটের মধ্যে আপনার যদি প্যাটার্ন ঠিক না থাকে, ড্রাইভার কন্ডাক্টর অ্যালাইন করা প্যাটার্ন যদি না থাকে,
লাইফে সমস্যা কোনোভাবেই যাবে না। অনেকে আছে জ্যোতিষ করেছে, তন্ত্র করেছে, অ্যাস্ট্রোলজি করেছে, লাল কিতাব করেছে, বাস্তু করিয়ে নিয়েছে, তারপরেও তার জীবনে শান্তি নেই বিকজ অফ মোবাইল নাম্বার। বিকজ অফ মোবাইল নাম্বার। আমার কাছে এসছে, লাস্টে আমি দেখলাম তার মোবাইল নাম্বার সেট প্যাটার্নের মধ্যে 3বার 4, 2বার 7, 2বার 8 রয়েছে। তার জীবনে শান্তি আসবে কি করে? প্রথম কথা, মোবাইল নম্বরের 4 থাকবেই না, কোনোভাবেই 4 থাকবে না, কোনোভাবেই 4 থাকবে না ফোন নাম্বারের মধ্যে। 8 থাকবে একবার ম্যাক্সিমাম, এবং সেটা থাকতে গেলে 8-এর সাথে 3কে থাকতে হবে, স্যাটার্ন বৃহস্পতির কম্বিনেশন করতে হবে, ঠিক আছে? 7 থাকলে ম্যাক্সিমাম একবার বা 2বার, কিন্তু মাল্টিফিকেশন অফ 7 মানে ধোঁকা দেবে দেবে দেবে, ঠিক আছে? তো এই রকম ফোন নাম্বারের প্যাটার্ন যত ভালো থাকবে তত মঙ্গল। আপনি চাকরি করছেন, আপনার ডেট অফ বার্থের কম্বিনেশন যাই থাকুক, আপনার ফোন নাম্বারের মধ্যে 19 রাখতে হবে বা 91 রাখতে হবে, নাহলে জবে রেকগনাইজেশন, প্রমোশন বা আপনার ভালো পদোন্নতি হবে না। কি বলছেন? একদম ঠিক কথা। আপনি ব্যবসা করছেন, আপনার ফোন নাম্বারের মধ্যে 15 বা 55 রাখতে হবে, কারণ মার্কারির নাম্বারের ভাইব্রেশন বেশি না দিলে ব্যবসা ডেভেলপমেন্ট আসবে না, ঠিক আছে? আর একটা জিনিস, যেটা ধরুন আপনার টাকা দরকার, এটা পডকাস্টে ফার্স্ট টাইম বলছি, বলিনি কোনোদিনও, এখন এটাই সবার দরকার। আপনার ফোন নাম্বারের মধ্যে 92 রাখতে হবে। 92 রাখলে ফান্ড অ্যাকুমুলেট হবে এবং ডেলি টাকা আসবে আপনার জীবনে, ডেলি টাকা আসবে। আর যদি ওই ফোন নাম্বারের মধ্যে 29 রাখেন, টাকা আসবে কিন্তু টাকাটা চলে যাবে, টাকাটা চিট হয়ে চলে যাবে। তো 92 টাকা এনে দেয়, 29 টাকাটাকে চিট করিয়ে আবার নিয়েও চলে যায়। ওকে, মানে সেই রকম ভাবেই প্লেস হতে হবে না। এইভাবে প্লেস হতে হবে। মোবাইলের প্যাটার্নের মধ্যে 5 নম্বর নাম্বারটা এবং 6 নম্বর নাম্বারটা খুব ভাইটাল, ওইখানে পজিটিভ নাম্বার বসাতে হয়, এবং লাস্ট নাম্বারটা খুব ভাইটাল, ওই লাস্ট নাম্বারটার মধ্যেও পজিটিভ নাম্বার বসাতে হয়। এইভাবে টোটাল করতে হয়, এবং টোটালে কোনোদিনই আমরা 2478 আনি না। 10টা নাম্বার যোগ করে 2478 হবে, এটা কোনোদিনই আনি না। এই 2478 আনলে লাইফে ধোকা, প্রবলেম আর আপনার আপস অ্যান্ড ডাউন লেগেই থাকবে। অফ সময়ের জন্য আমরা প্রেফার করি 1356, এবং 1356 অ্যাজ পার ডেট অফ বার্থ অ্যাকর্ডিং অ্যালাইন করে। ধরুন আপনার যদি ড্রাইভার 1 হয়, আমি আপনার ফোন নাম্বারের টোটাল কোনোদিনই 6 নিয়ে যাব না, হয় 1-এ নিয়ে যাবো, নাহলে 5-এ নিয়ে যাবো, নাহলে 3 নিয়ে যাবো। আপনার যদি ড্রাইভার 2 হয়, আমি কোনোদিনই আপনার ফোন নাম্বারের টোটাল নিয়ে যাব না 8-এ, 7-এ, আর মেয়ে হলে 9 নিয়ে যাব না, ঠিক আছে? ফিমেলসের জন্য 9 নাম্বারটা আমরা একটু অ্যাভয়েড করি। মেলদের ক্ষেত্রে অনেক সময় 9 আমরা দিই, বেসিক্যালি যারা মানে অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে রয়েছে, পুলিশ প্রশাসন বা আর্মি সেক্টরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা 9টা প্রেফার করি, কিন্তু নর্মাল সিভিলিয়ানদের জন্য 1356 আমরা বেশি প্রেফার করি। সুজিতবাবু, আরেকটা কথা বলুন। বাচ্চা জন্মানোর পরে আমরা আমাদের ধর্মে নামকরণের একটা খুব বড় রিচুয়াল রয়েছে। ম্যাক্সিমাম মা বাবা এখনকার সময় সব থেকে ভুল কাজটা কোথায় করে আর কি করা উচিত? আচ্ছা, এটা ভালো কোশ্চেন করেছেন। প্রতিদিন আমার কাছে অ্যাটলিস্ট 5 থেকে 6 জন ফোন করে যারা নামকরণ করাতে চায়। বাবার নাম রমেন, মায়ের নাম মালা। তো আমি ছেলের নাম আর এম দিয়ে একটা কোনো রকম নাম তৈরি করতে চাই, বা বাবা বা মায়ের নামকে মিশিয়ে একটা নাম তৈরি করব। এটাই ট্রেন্ড এখন। এটাই ট্রেন্ড নয়, এটা মিসকনসেপ্ট, এটা মিসকনসেপ্ট, ঠিক আছে? আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম অ্যাকর্ডিং, এটা আগে হতো যখন আমার নামের স্পেলিংটাও কি আমার নিউমারজিক্যাল অ্যাকর্ডিং ব্যালেন্স ছিল না, কারণ আমার আজ থেকে 40-45 বছর আগে নামকরণ হয়েছিল, তখন এই নিউমারজিক্যাল এত ট্রেন্ডও ছিল না, এত চলও ছিল না, এবং মানুষ নামের স্পেলিংটাকে আপনার ডেস্টিনি মানে ড্রাইভার কন্ডাক্টরকে অ্যালাইন করে নামটাকে স্পেলিংও মানে বানাতো না। তো এখনো আমার কাছে অনেকে ফোন করে বলে যে আমি আমার হাজবেন্ড ওয়াইফের নামকে একটা ম্যাচিং করিয়ে, পারমুটেশন এবং কম্বিনেশনকে ম্যাচ করিয়ে আমি যে নামটা দেব। তো আমরা সেই ক্ষেত্রে বলি এটা করবেন না। সবসময় চেষ্টা করবেন এমন এমন কিছু আলফাবেটকে পিক করতে, যে আলফাবেটগুলোকে স্টার্টিং আপনার ডেভেলপমেন্ট দেবে। আমরা বেসিক্যালি সবার ক্ষেত্রে বলি চেষ্টা করুন এ দিয়ে, এইচ দিয়ে, পি দিয়ে, এম দিয়ে নামকরণ করতে। কার্ভিক ক্যারেক্টারকে অ্যাভয়েড করতে বলি। কার্ভিক প্যাটার্ন মানে কি, যার প্যাটার্নটা ওপর থেকে নেবে এরম রাউন্ড হয়ে ওপরে উঠছে, জাস্ট হচ্ছে ভি, ওকে, ইউ,
বুঝতে পারছেন? এগুলোকে কার্ভিক প্যাটার্ন বলে। তো যাদের কার্ভিক প্যাটার্ন হবে তাদের লাইফে প্রবলেম কিন্তু বাড়তেই থাকবে। একবার নাববে, একবার উঠবে, একবার নাববে, একবার উঠবে। তো সবসময়ের জন্য আমরা বলি চেষ্টা করুন, যারা আমার পডকাস্ট দেখছেন বা আপনার পডকাস্ট দেখছেন তাদেরকে বলবো চেষ্টা করবেন APMH এগুলো দিয়ে করতে। ঠিক আছে? তাতে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। আর যারা নামকরণ করার কথা ভাবছেন, ছেলে হোক বা মেয়ে, চেষ্টা করবেন SH এর প্রোনাউন্সিয়েশন দিয়ে নাম না রাখতে। SH SH, হ্যাঁ, SH যত নাম মেল বা ফিমেল দেখবেন তাদের লাইফে স্ট্রাগল প্রচুর থাকে। SH SU, ঠিক আছে? এই দুটো কম্পোনেন্টকে অ্যাভয়েড করবেন। নামের স্পেলিং মানে নামের প্রোনাউন্সিয়েশনে SU এবং SH কে অ্যাভয়েড করবেন। কারণ এদের লাইফে আপস অ্যান্ড ডাউন প্রচুর থাকে এবং 35-এর পরে গিয়ে তাদের জীবনে সাকসেস হয়। তাই জন্য বাবা মার হিসাবে দায়িত্ব, একজন কর্তব্যবান নাগরিক হিসাবে আপনার দায়িত্ব যে আপনার ছেলেকে সুন্দর ভবিষ্যৎ একটা দেওয়া। তাই সুন্দর ভবিষ্যৎ দিতে গেলে কনসাল্ট করে আপনার ছেলে বা মেয়ের নামটা রাখুন ড্রাইভার এবং কন্ডাক্টরকে অ্যালাইন করে, এবং তার ডেট অফ বার্থে মিসিং নাম্বার লোসোগ্রিড বানিয়ে। অনেক বড় জিনিস। মানে একদম স্টার্টিং থেকে যদি আপনি ঠিক করে দেন না, তার কেরিয়ার ফিক্সড হতে বাধ্য 100%। আহ, সংখ্যার তথ্য অনুযায়ী কোন সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে সব থেকে সুবিধা হয়, মানে ভালো হয়, পারফেক্ট ম্যাচ হয়, আর কোন সংখ্যার সাথে কোন সংখ্যা বিয়ে করা একদমই উচিত না? একের সাথে যদি আপনার বিয়ে হয় 5-এর, যদি মানে ড্রাইভার বলছি, ড্রাইভার, হ্যাঁ ড্রাইভারই বলুন। ড্রাইভারই হবে এটা। হ্যাঁ, একের সাথে সব সময়ের জন্য প্রেফার করব আমি 5-এর। কেন? রবি হুম, বুধ কম্বিনেশনটা প্ল্যানেটারি অ্যাকর্ডিং অ্যালাইন। ঠিক আছে, ঠিক আছে, যা বলছি প্ল্যানেটারি অ্যালাইন। ঠিক আছে। 2-এর ক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করি 3, 5, 7। কেন? এটা আপনার প্ল্যানেটারি অ্যাকর্ডিং অ্যালাইন আছে এগুলো। ওকে, ঠিক আছে, 2-এর ক্ষেত্রে 3, 5, 7, অধিকাংশ ক্ষেত্রে 9কেও আমরা অ্যালাউ করি। আচ্ছা 2-এর ক্ষেত্রে 2কে অ্যালাউ করি না। আচ্ছা। কেন করি না? তার কারণ 2 এমনিতেই ইমোশনাল। আর একজন ইমোশনাল চলে আসলে সম্পর্কটা টিকবে না। একের সাথে এক, একের সাথে এক করি না আমরা। তার কারণ দুটোই এনার্জি। দুটোই এনার্জি নয়, একের মধ্যে ডমিনেটিং নেচার বেশি, আর আরেকজন এক হলে ডমিনেটিং নেচার বেশি। তো দুজন সংসার dominate করতে করতে গেলে বেশি। একজনকে নরম হতে হবে, একজনকে কঠিন হতে হবে। মানে প্লাস মাইনাস থাকতে হবে, না থাকলে তো জমবে না ব্যাপারটা। আপনি চিৎকার করে যাচ্ছেন, আপনার ওয়াইফও চিৎকার করে যাচ্ছে, ব্যাস, তাহলে শেষ। জমবে ব্যাপারটা, শেষ। সংসারে অশান্তি হবে। তা সেই জন্য আমরা যখন হরোস্কোপ বিচার করি তখন নিউমোলজিক্যালি অ্যাসপেক্টও দেখি, ড্রাইভার কন্ট্রাক্টর অ্যালাইন আছে কিনা যখন আমাদের কাছে জোটক বিচার করতে কেউ আসে, প্লাস অ্যাস্ট্রোলজি হিসাবেও দেখি, প্লাস লাল কিতাব হিসাবেও দেখি। অনেক এই যে জোটক বিচার করতে লোকে যায় না, লোকে তো অর্ধেক জিনিস না দেখে ইয়েস আর নো বলে গো অ্যাড করে দেয়, কারণ তার কাছে সময় নেই। আপনি এসছেন সারা জীবনের একটা মানে Partner ডিসিশন খুঁজতে। নেওয়ার জন্য, আর ওই ডিসিশন 10 মিনিটে আসে না। তাই জন্য সবসময় বলি, যারা আমাদের কাছে আসতে চায় তাদের বলি মিনিমাম 2 ঘন্টা হাতে নিয়ে আসুন, সময় লাগবে। ভালো জিনিস পেতে গেলে একটু সময় দিতে হয়। ঠিক। একেরটা বললাম, হুম, 2-এরটা বললাম। তিন। 3-এর ক্ষেত্রে 3 চলবে, 5 চলবে, 7 চলবে, 9ও চলবে। 4-এর ক্ষেত্রে বলবো 5 চলবে, 6 চলবে, আর কোনো নাম্বার চলবে না। 5-এর ক্ষেত্রে কোনো শত্রু নেই, কোনো মিত্র নেই। 5 নিউট্রাল নাম্বার, সবার ক্ষেত্রে চলবে, সর্বগ্রাহিতা। সর্বঘাই। ঠিক আছে। 6-এর ক্ষেত্রে 1 চলবে না, 2 চলবে না, 3 তো একদমই চলবে না, 4 চলতে পারে, 5 চলতে পারে, 6 ইটসেলফ চলতে পারে, 7ও চলতে পারে, 8ও চলতে পারে, 9 চলবে না। 7-এর ক্ষেত্রে কোনো শত্রু নেই, 7 সবার সাথে অ্যালাইন। আচ্ছা, 8-এর ক্ষেত্রে 8-এর একটাই শত্রু, সেটা হচ্ছে 1, তাছাড়া সবার সাথে চলবে। সবার সাথে অ্যালাইন। 9-এর ক্ষেত্রে 9-এর সাথে 9-এর চলবে না, চলবে না। 1-এর চলতে পারে, 3 চলতে পারে, 5-এর চলতে পারে, এর বাইরে একটা নম্বরও চলবে না।
বুঝলাম। বুঝতে পেরেছেন? আর বিয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস যদি আমি দেখি, বিয়ের তারিখটা আমাদেরকে নির্ধারণ করা উচিত নিউরোলজিতে, নাকি না পার্টনারের ডেট অফ বার্থটা? না, আপনারা বিয়ের তারিখ ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। ড্রাইভার এবং কন্ডাক্টরের মেল এবং ফিমেলের দুটোকেই চেক করি এবং চেক করে যে নিউট্রাল নাম্বারটা আসে সেই নিউট্রাল নাম্বারে বিয়ের ডেটটাকে ফিক্সড করতে বলি, সেটা বেশি এফেক্টিভ হয়। ওকে। সুজিতবাবু আরেকটা জিনিস বলুন, কোন সংখ্যার লোকেরা বেসিক্যালি সারা জীবন স্ট্রাগল করে যায়? 8 8 নাম্বার কেন? 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। হার্ডেল স্ট্রাগল তার মধ্যে বেশি করে থাকে। আর একটা মজার কথা হচ্ছে 8-এর মধ্যেই সব থেকে বেশি মানি থাকে। আচ্ছা। এটাও পডকাস্টের মতো নতুন শুনছেন আপনি। 8-এর মধ্যেও বেশি মানি থাকে। শনি ছাড়া ডেভেলপমেন্ট হয় না। শনি টাকা দেয়, এমনি তো নিয়ে নেয়। শনি নিয়ে নেয় না, শনি আপনাকে ফিরিয়ে দেয়, কিন্তু আপনাকে স্ট্রাগলিং এর মাধ্যমে আপনাকে শনি সিরিজ কাগজ, লোহার জং ছাড়াতে কাজে লাগে। জং ছাড়ানো হয়ে গেলে লোহাটা চকচক করে না, আপনাকে স্যাটার্ন কিন্তু আপনাকে পিউরিফাইড করে। শনি ফিল্টার করে আপনাকে, আপনার লাইফটাকে স্টেবিলিটি দেয়। স্যাটার্ন অলওয়েজ ফিল্টার। বেশ, আপনি অনেকবার লাল কিতাবের ইসে করলেন, তো আমাকে একটুখানি বলুন। প্রথম কথা, অ্যাস্ট্রোলজি আমরা প্রচুর পডকাস্ট দেখেছি, পডকাস্ট করেছি আমিও। লাল কিতাবটা নিয়ে কখনো কথা হয়নি। যেহেতু আপনি এক্সপার্ট, লাল কিতাব নিয়ে পড়াশোনা করেছেন, আমাকে একটু বলুন লাল কিতাবটা কি, কোথা থেকে এর উৎপত্তি হলো? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে লাল কিতাব কোনো আকাশ থেকে পড়া সাবজেক্ট নয়, বা হঠাৎ করে পড়লো লাল কিতাব আর দুদিন ধরে সবাই হই হই করছে লাল কিতাব বলে, ব্যাপারটা সেরকম নয়। লাল কিতাব জানতে গেলে আপনাকে বেশ কিছু বছর ব্যাকে চলে যেতে হবে। লাল কিতাব, মিস্টার যোশী ছিলেন এমন একজন ব্যক্তি, পাঞ্জাবের উনি একজন বাসিন্দা ছিলেন, পাঞ্জাবে থাকতেন এবং উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন। ওনার পুরো নাম হচ্ছে রূপচাঁদ যোশী। উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন এবং উনি পোস্টিং ছিলেন সিমলাতে। এই সিমলাতে পোস্টিং থাকাকালীন উনি জ্যোতিষ সম্পর্কে অসাধারণ পাণ্ডিত্য লাভ করেছিলেন এবং জ্যোতিষটা খুব ভালো প্রেডিকশন করতে পারতেন। মানে যাকে যা বলতো না তাই মিলে যেত। তো এই গুণটা ওনার একজন, মানে উনি ব্রিটিশ কোম্পানিতে কাজ করতো, সালটা ছিল 1938-1939 এরকম সময়। তো ব্রিটিশ কোম্পানিতে কাজ করতো। তো একজন ইংরেজ ওনার এই গুণটাকে রিভিল করে এবং রিভিল করে ওনাকে বলে যে আপনি এই যে এত কিছু জানেন এটা একটা লিপিবদ্ধ করুন না, এটা তো লোকের কাজে লাগবে। ধরুন আপনার একটা সময় পর আপনি থাকবেন না, কিন্তু আপনার লেখাটা সবার কাজে দেবে। তো যেহেতু উনি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তো সেই ক্ষেত্রে ওনার নামে পাবলিকেশন করার একটা সমস্যা ছিল বইটা। তো গভর্নমেন্ট অফিসার ওনাকে একটা রেজিস্টার দেয় এবং রেজিস্টারটা ছিল লাল রঙের এবং উনি ওনার জীবনের যত এক্সপিরিয়েন্স ওই রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করেন এবং 1939 সালে প্রথম ওনার লেখা বইটা পাবলিশারের নামে পাবলিশড হয় এবং পাবলিশারের নাম ছিল গিরিধারী লাল। এটা কিন্তু রাবণ সংগীতা থেকে আসাও নয়, অরুণ সংগীতা থেকেও আসা কোনো সাবজেক্ট নয়। অনেক আর্লি স্টেজ, মানে এটা 1939 সালে প্রথম পাবলিশড হয় এবং 383 পেজের এটা প্রথম পাবলিশড হয় এবং আজ পর্যন্ত 5টা এডিশন ওই আপনার পাবলিশড হয়েছে লাল কিতাবের। ঠিক 100 আছে, বছরও হয়নি এখনো। 100 বছরও হয়নি। ঠিক আছে, কতটা অথেন্টিক! কতটা অথেন্টিক এবং কতটা দূরদর্শী ছিল, যেখানে দাঁড়িয়ে লাল কিতাবের জিনিস কি, লাল কিতাবে কিন্তু কিছু পারেজ আমরা মেনে চলি, কি করব না আর কি না করলে আমরা ভালো থাকবো, এটা বলে লাল কিতাব। লাল কিতাবের কিন্তু কোনো রাশি লগ্ন হয় না, আচ্ছা লাল কিতাবের রেমেডি স্টোন নয়। আচ্ছা। লাল কিতাবের রেমেডি হচ্ছে কিছু জিনিসকে প্লেস রাখা, কিছু জিনিসকে আপনার জীবনে না করা, কিছু জিনিসকে জলপ্রবাহ করা এবং কিছু জিনিসকে আপনার জীবন থেকে সরিয়ে রাখা। এইগুলো লাল কিতাবের ইম্প্যাক্ট এবং কিছু জিনিস মাটিতে পুঁতে কাজ করে লাল কিতাব। সেই জন্য কি ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা লাল কিতাবটাকে একটু অ্যাভয়েড করে চলে, বিকজ অফ স্টোন নয়? ব্যাপারটা হচ্ছে কি, বিজনেস অ্যাসপেক্টে লাল কিতাব কিন্তু বিজনেস অ্যাসপেক্ট দেয় না, কারণ বিজনেসটা তো বেসিক্যালি অ্যাস্ট্রোলজাররা কি রেমেডি সেল করেই করে, অফকোর্স, তাই না? অফকোর্স, আর প্রফেশন।
এটা এটা রেমেডি সেল না করলে তো আর্নিং নেই। লাল কিতাবে বলছে যে ঘরের কিছু জিনিসকে আপনার জীবনে ইমপ্লয় প্লাস মাইনাস করে আপনি ভালো কি করে থাকবেন। তো লাল কিতাব অ্যাস্ট্রোলজারদের কাছে আসা মানে আপনার জেব খালি হবে না, আপনার জীবন উন্নত হবে উইদাউট ইনভেস্টিং। ঠিক আছে? তো লাল কিতাব অ্যাস্ট্রোলজার কিন্তু খুব কম, কারণ এই প্রফেশনটায় বা এই ধরনের প্রেডিকশনটায় আর্নিং নেই। আর্নিং নেই। ঠিক আছে? সেই কারণে লাল কিতাবের অ্যাস্ট্রোলজিটা অনেকে করতে চায় না। নর্মাল অ্যাস্ট্রোলজি করে, বৈদিক অ্যাস্ট্রোলজি করে, কেপি অ্যাস্ট্রোলজি করে, নারী জ্যোতিষ করে। আমি প্রত্যেকটাই জানি এবং প্রত্যেকটা করি। করার পর লাল কিতাবও করি। তাতে যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা আমার কাছে আসছে তার অনেক বেশি তার কেরিয়ার বা তাকে আমি এনরিচ করতে পারি। এটা আমার ক্ষেত্রে সুবিধা হয়, কারণ আমি সবসময় সেশনে কিন্তু পুরোটাই কভার করি। তো লাল কিতাবে বেসিক্যালি ক্যালকুলেট কি হয়? কিভাবে ক্যালকুলেট করেন আপনারা? লাল কিতাবের মেষকে ১ ধরা হয় এবং মিনকে ১২ নম্বর ঘর ধরা হয় আচ্ছা। এবং এই অ্যাকর্ডিং যেখানে যেখানে যে প্ল্যানেট বসে রয়েছে সেই প্ল্যানেটের অ্যাকর্ডিং আমরা গাইডেন্স করি বা রেজাল্ট দিতে থাকি মানুষকে বা বলতে থাকি। বুঝতে পেরেছেন? লাল কিতাবের ইজি, খুব ইজি। ছোট ছোট জিনিস মানুষের জীবনে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন অনেক ভালো রেজাল্ট পাবেন। লাল কিতাবে আমি যদি বলি, আমার কিছু রিলস দেখা বা কিছু পডকাস্ট দেখা, সেখানে ডেসক্রাইব করছে হচ্ছে যে পুজো পাঠের ব্যাপার নিয়ে লাল কিতাবে কিছু আহ, রয়েছে যে কে পুজো পাঠ করতে পারবে, কে পুজো পাঠ করতে পারবে না। আপনি যদি একটুখানি ডিটেলসে বলেন। স্পিরিচুয়াল প্ল্যানেটকে জুপিটার। আমাদের লাল কিতাবে স্পষ্ট স্পেসিফিক করে বলা আছে কাউর যদি ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান করে, ষষ্ঠ ঘর, ঠিক আছে, মেষকে ১ ধরে কাউন্ট করুন, যেই ঘরটা 6th পড়ছে সেই ঘরটার বলছি। ঠিক আছে? এই ষষ্ঠ ঘরে যদি কাউর বৃহস্পতি অবস্থান করে, সেই ভদ্রলোক যদি মন্দিরের প্রসাদ খায়, ভান্ডারা লাগায় বা যে কোনো মন্দিরে প্রসাদ দিচ্ছে, লঙ্গরখানায় প্রসাদ খাচ্ছে, ভান্ডারা হয়েছে সেখানে খাচ্ছে, তার জীবনে র্যাপিড প্রবলেম আসবে কি বলছেন? এবং সেই প্রবলেমটা সে কোনো কারণ খুঁজে পাবে না। তার জীবনে বিভিন্ন নানাবিধ সমস্যা আসতে থাকবে যদি ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকে আর সে যদি প্রসাদ খাওয়া শুরু করে। এবং তার জীবন যদি সে কিছু প্রবলেম নাও ফেস করে, আফটার মানে 52 ইয়ার্স অফ এজ, মানে 52 বছর বয়সের পর তার জীবনটা আইসোলেটেড হয়ে যায় এবং তার শেষ জীবনে তাকে দেখার মতো কোনো লোক থাকে না। তাই জন্য যাদের ষষ্ঠ ঘরে বসে থাকে বৃহস্পতি লাল কিতাব অ্যাকর্ডিং, তাদেরকে আমরা মন্দিরে গিয়ে পুজোর প্রসাদ খেতে বারণ করি। সবার জন্য নয় কিন্তু এটা, সবাই কিন্তু ভুলভাবে নেবেন না আমাকে। শুধু ষষ্ঠে যার বৃহস্পতি সে মন্দিরের প্রসাদ, ভান্ডারা খাওয়া বা লঙ্গরখানায় খাওয়া বা ছাবির লাগানো এগুলো করতে ঘরে পারবে না। পুজো ঘরে পুজোর প্রসাদের ক্ষেত্রে এটাও বারণ করা আছে। ঠিক আছে? আপনি বাড়ির লোকে পুজো করছে, আপনি মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এটা বাস্তব। আমি দেখেছি এবং আমাদের এটা বহু ক্ষেত্রে এটা অবজার্ভ করেছি এটা এবং এটা হয়। সেই কারণেই কিন্তু আমি আপনার চ্যানেলে বললাম যে যাদের ষষ্ঠে বৃহস্পতি আছে তারা যেন পুজোর প্রসাদ না খায়। আর কারোর জন্য নয় কিন্তু। প্রত্যেকে খেতে পারেন। আমি কোনো ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলছি না বা আমাকে কেউ ভুলভাবে ব্যাখ্যা করছি, ভুলভাবে নেবেন না। এই কথাটা মেনে চলুন, আপনার জীবনের শেষ জীবনটা ভালো কাটবে। হয়তো এখন কিছু বুঝবেন না, 52 বছরের পরে গিয়ে এই রেজাল্টটা পাবেন এবং দেখবেন যাদের 6 নম্বর ঘরে বৃহস্পতি আছে না, তারা দেখবেন তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে যেখানে মন্দিরের প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখানে দাঁড়িয়ে তারা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেয়। আমি দেখেছি। আর 7th হাউসে যাদের বৃহস্পতি থাকে মানে তুলা রাশিতে, ভালো করে শুনবেন, তুলা রাশিতে যাদের বৃহস্পতি থাকে তারা যদি অতিরিক্ত পুজো পাঠ করে, দীক্ষা নেয় এবং বাড়িতে মন্দির তৈরি করে এবং বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে, তার জীবনে বিভিন্ন সমস্যা আসবে এবং র্যাপিডলি তার জীবনে কিন্তু ফায়ার স্টার্ট হবে। তাই জন্য আমি বলি দর্শকদের একটাই কথা বারবার বলছি যে যাদের তুলা রাশি তার মানে তুলা রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে আর আচ্ছা। আপনি যদি পুজো পাঠ করেন, দীক্ষা নেন, আপনি ফুড ডোনেট করেন, আপনি বস্ত্র ডোনেট করেন, আপনার বাড়িতে যদি দাঁড়িপাল্লা থাকে এবং আপনি যত রিচুয়ালস মেনে চলেন আপনার তত সমস্যা হবে জীবনে। তাই
ষষ্ঠ এবং সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে তো পুজো পাঠ এবং প্রসাদ খাওয়া সম্পর্কে একটু আপনাকে অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। হুম। আর আপনি যদি আমাকে একটুখানি বলেন যে এই সংখ্যাতত্ত্বের মধ্যে রং, কালার কতটা গুরুত্বপূর্ণ? কালার খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বলি যে ব্লু আর ব্ল্যাক কালার অ্যাভয়েড করুন, কারণ এটা নেগেটিভ কালার। এটা আমি ব্ল্যাক পরে আছি। হ্যাঁ, ব্ল্যাক পরে আছেন। আমরা সঙ্গে ব্লু। সঙ্গে ব্লু আপনি পরে আছেন। ব্লু ব্ল্যাক অলওয়েজ নেগেটিভ কালার। এটা আপনাকে রিমুভ করতেই চেঞ্জ হবে। করতে হবে। যে কোনো ড্রাইভার, যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে ব্লু ব্ল্যাক চলবে না। যে কোনো ড্রাইভার, যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে গাড়ির কালার ব্লু চলবে না, ব্ল্যাক চলবে না। এটা মাথায় নিয়ে নিন, ভালো থাকবেন। দেখবেন খেয়াল করে যত অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্লু ব্ল্যাক কালারের গাড়ি থাকে বেশি। এবং যত প্রবলেম জীবনে 40-50% মানুষ সাকসেস ছেড়ে দেয় ব্লু ব্ল্যাক কালার পরে। আপনি যদি হোয়াইট, অফ হোয়াইট, ক্রিম, বেজ কালার পরা স্টার্ট করেন আপনার 40-50% সাকসেস এনহান্সমেন্ট পেয়ে যাবে। কিন্তু সাদা কালার আবার পরা যায় না একজনের, যাদের ড্রাইভার 3 তাদের সাদা কালার পরা যায় না। এছাড়া প্রত্যেকটা মানুষ সাদা কালার করতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে লাস্ট কোশ্চেন। 2026 নিউমেরিক্যালি ফেব্রুয়ারি থেকে আসছে। বাট আমরা যদি বলি একটা সহজ টোটকা যাতে 1 থেকে 9 জাতকরা বা ড্রাইভাররা বা পার্সোনাল ইয়ার যাদের আসছে, একটা সহজ টোটকা যাতে সবাই জেনারেলি ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, সেরকম যদি একটা সহজ টোটকা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখুন, এটা একটা কমন রেমেডি, এটা প্রত্যেকেই করতে পারে এবং এই পদ্ধতিটা ফলো করলে দেখবেন আপনাদের আপকামিং 2026-এ বেসিক্যালি প্রবলেম হয়তো মানুষের ফাইন্যান্স নিয়ে, আর্থিক উন্নতির জন্য। আমি একটা মন্ত্র বলে যাচ্ছি আপনার পডকাস্টে। এই মন্ত্রটা যদি আপনি প্রতিনিয়ত মনে মনে চ্যান করতে পারেন তাহলে দেখবেন আপনার 2026-এ আর্থিক সমস্যাটা থাকবে না। সেটা হচ্ছে ওম ধনায় নমঃ, ওম ধনায় নমঃ। এই মন্ত্রটা আপনাকে সার্কুলেট করতে হবে সারাদিন, মনে 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 সার্কুলেট করতে হবে। যত করবেন তত ভালো। আর আপনার ড্রাইভার, কন্ডাক্টর যাই হোক, চেষ্টা করুন আপনি 2026-এ যে কোনো শিব মন্দিরে গিয়ে একটা সাদা চন্দনের কাঠ আর একটা চন্দন বাটার যে পাথরের বাটিটা পাওয়া যায় সেইটা যে কোনো শিব মন্দিরে ডোনেট করে আসুন। ওই চন্দনের বাটি, ওই চন্দন কাঠ দিয়ে চন্দনের পাথর ঘষার জায়গাটাতে যত বেশি চন্দন মানুষ ঘষবে আর যেই চন্দন ভগবান মানে শিবের শিবকে। উপর চড়ানো হবে, আপনার তত ঋণ, তত শত্রু নাশ হবে এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। সাধু। ঠিক আছে? এটা অবশ্যই সবাই করবেন। 2026-এ প্রত্যেকের যাতে ভালো যায় তার জন্য আপনার তরফ থেকে বা আমাদের এই পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই যেন খুব ভালো থাকে তার ভগবানের কাছে প্রার্থনা করছি। অসংখ্য ধন্যবাদ সুজিতবাবু, এত কিছু শেয়ার করার জন্য আমাদের সাথে। আমিও চেষ্টা করব আপনি যেগুলো বললেন সেই রেমেডিগুলো মেনে চলার। আর দর্শকদেরও বলবো 2026 সবার যাতে ভালো যায়, ভালো থাকুক, ভালো রাখুক সবাইকে। এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।